আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা এনসিইআরটির নবম শ্রেণীর দ্বিতীয় যে অধ্যায়টা রয়েছে আমাদের চারপাশের পদার্থ কি বিশুদ্ধ, এই অধ্যায়ের অর্ধেকটা আমরা আগের ক্লাসে পড়ে নিয়েছি। বাকিটা আজকের এই ক্লাসে আমরা খুব সুন্দর করে বুঝে নেব এবং সাথে দেখো আজকে রাত্রেই এই সম্পূর্ণ অধ্যায়টা থেকে খুঁটিয়ে খুঁটিয়ে 60 থেকে 70টা মতো একদম কনসেপচুয়াল এমসিকিউ প্রশ্ন কিন্তু আমি তুলেছি, সেগুলো আজকে রাত্রের একটা ক্লাসের মাধ্যমে আমরা করে নেব। আর তোমাদের জন্য একটা বিশেষ ঘোষণা, মনোযোগ দিয়ে শোনো। যারা এই নদিয়া ডিস্ট্রিক্টের কৃষ্ণনগর সিটির দেখবা পাশেই একটা রেলওয়ে স্টেশন যার নাম বাতকুল্লা রেলওয়ে স্টেশন, এই বাতকুল্লার আশেপাশে তোমরা যারা থাকো তোমাদের জন্য একটা বিশেষ সুখবর বলতে পারো যে এই প্রথম আমি তোমাদের অফলাইন ব্যাচ স্টার্ট করছি, যেখানে আমাদের টার্গেট 60 দিনের মধ্যে এনসিইআরটির নতুন ও পুরাতন মানে সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু আমরা 60 দিনের মধ্যে খুব সুন্দর করে আমরা বুঝে নেব। তুমি আমার সামনে থেকে কিন্তু এক একটা অধ্যায় ভালো করে বুঝে পড়ে নিতে পারো। যারা আশেপাশে আছো তোমরা কিন্তু আসতে পারো, তোমাদের কাছ থেকে একটা টাকাও নেওয়া হবে না। এটা আমাদের ফার্স্ট অফলাইন ব্যাচ, তাই আমি তোমাদের কাছ থেকে 1 টাকাও নেব না, শুধু তুমি আসতে পারলেই হবে। কি করে যোগাযোগ করবে? নিচে ডেসক্রিপশনে একটা ফোন নাম্বার রয়েছে, ওই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে তুমি কিন্তু কবে আসবে সেটা আমি জানিয়ে দেবো, বা কখন আসবে আমি সব বলে দেবো, যোগাযোগ করতে পারো। কেমন? যারা ইচ্ছুক আছো। দেখো, তা এখন এই ক্লাসটা ভালো করে করে নাও। দেখো কি বলছে যে মিশ্রণের উপাদানগুলোর পৃথকীকরণ কিভাবে করবে। আমরা আগের দিনই পড়ে নিয়েছি মিশ্রণ কি। দুই বা তার বেশি যৌগ দ্বারা পরস্পর মিশে মিশ্রণ তৈরি করে। আর এই মিশ্রণ দুই রকমের রয়েছে, এক রয়েছে সমসত্ব মিশ্রণ, আর একটা রয়েছে অসমসত্ব মিশ্রণ। এবার দেখবো যে অসমসত্ব যে মিশ্রণগুলো, অসমসত্ব মিশ্রণগুলো কোনগুলো? একটা উদাহরণ দাও। বলবা যে ধরো তুমি বললে যে লবণ সাথে তুমি হচ্ছে চিনি যোগ করলে, লবণ আর চিনি একটা পাত্রে ঢেলে দিলে লবণ চিনি, এটা একটা অসমসত্ব মিশ্রণ। কিভাবে পৃথক করবে, আলাদা করবে? এই যে লবণ চিনির যে মিশ্রণ, সেখান থেকে লবণকে আর চিনিকে তুমি কিভাবে আলাদা করবে? বলতে পারো চালনি দিয়ে চেলে আমরা আলাদা করতে পারি। তাহলে খুব সহজেই বলবে যে অসমসত্ব যে মিশ্রণগুলো সেগুলো সহজ ভৌত পদ্ধতির সাহায্যে, যেমন হাতের সাহায্যে আলাদা করা যায়, তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে পরিশ্রাবণের সাহায্যে আলাদা করা যায়, তাই না? আমি যদি বলি ধরো 1 বাটি চালের মধ্যে 8-10টা বড় বড় এমন পাথর ঢেলে দিলাম, ঢেলে মিশিয়ে দিলাম, তোমাকে বললাম পৃথক করো, তুমি খুব সহজেই হাতের সাহায্যে পাথরগুলোকে ফেলে দিলে, ব্যাস পৃথক হয়ে গেল, তাই না? বাস সেটাই তো। চলো এবার যদি তোমায় বলি যে এই নীল কালো কালি থেকে রঙিন উপাদানকে তুমি কিভাবে পৃথক করবে। দেখো নীল কালো কালির মধ্যে তো রঙিন উপাদান থাকে, সেটা পৃথক করার জন্য আমাদের বাষ্পায়ন পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। প্রথমেই একটা পাত্রের মধ্যে জল নিতে হবে, তাকে নিচ থেকে তাপ দিতে হবে, আর ওপরে তোমার হচ্ছে কি একটা পাত্রে কালি রয়েছে। এবার এই জলটা ফুটে বাষ্প হবে, সেই বাষ্প গিয়ে তোমার ওই কালির উপর মানে কালিকে কি করবে, কালি থেকে যে জলের ডাই রয়েছে সেই জলের ডাইটা বেরিয়ে যাবে আর শুধু কালি পড়ে থাকবে। তাহলে সরাসরি মাথায় রাখবে যে বাষ্পায়নের মতো ভৌত পদ্ধতির সাহায্যে আমরা নীল কালো কালি থেকে তোমার হচ্ছে জলের ডাইকে বা রঙিন উপাদানকে পৃথক করতে পারি। দেখো কালি হলো জলের ডাইয়ের মিশ্রণ, তাই আমরা এর উদায়ী উপাদানকে উদায়ী কোনটি? দ্রাবকটাই হচ্ছে উদায়ী উপাদান। সেই উদায়ী উপাদানকে অনুদায়ী উপাদান অর্থাৎ দ্রাব্য থেকে বাষ্পায়নের মতো ভৌত পদ্ধতির সাহায্যে কিন্তু খুব সহজেই আমরা পৃথক করতে পারবো। মাথায় থাকবে। চলে আসো, দুধ থেকে ক্রিমকে তুমি কিভাবে আলাদা করবে? দাদা বলবে খুব সহজেই ওই ঘুরিয়ে 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 ঘূর্ণয়ন যন্ত্রের সাহায্যে আমরা দুধ থেকে ক্রিম বলো, মাখন থেকে ক্রিম বলো, এগুলো কিন্তু খুব সহজেই পৃথক করতে পারবো। দেখে নাও যে রোগ নিরূপণকারী পরীক্ষাগারগুলোতে রক্ত ও মূত্র পরীক্ষার জন্য, ডেয়ারি কিংবা বাড়িতে মাখন থেকে ক্রিমকে পৃথক করার জন্য, ওয়াশিং মেশিনে ভিজে কাপড় থেকে নিংড়ে জল বার করার জন্য, যা কিছুই বলো না কেন এই সব ক্ষেত্রেই তুমি ঘূর্ণয়ন যন্ত্র অ্যাপ্লাই করতে পারো। কি বললাম বোঝা গেল? দাদা আবার বলছি, দুধ থেকে ক্রিমকে আলাদা করতে, রক্ত ও মূত্র পরীক্ষার জন্য, মাখন থেকে ক্রিমকে আলাদা করতে, ভিজে কাপড় থেকে নিংড়ে জল বার করতে আমরা সব ক্ষেত্রেই ঘূর্ণয়ন যন্ত্র ব্যবহার করব। কেমন? দেখো বলছে অমিশ্রণীয় দুটি তরল, আগে বলো অমিশ্রণীয় তরল দুটো কি কি? বলবা তেলে জলে মেলে না, তেলে জলে মেশে না, তাই এই তেল আর জল হলো অমিশ্রণীয় দুটি তরল। এদেরকে পৃথক করার জন্য আমাদের পৃথকীকৃত ফানেলের প্রয়োজন, বা আমরা স্তরে স্তরে এদেরকে পৃথক করতে পারি। দেখো এই একটা ফানেল, তা এই ফানেলের মধ্যে তেল আর জল রয়েছে, তা এই দেখো নিচে জল রয়েছে আর উপরে হচ্ছে কি রয়েছে, তেল রয়েছে। তাহলে তুমি খুব সহজেই কি করবা, এই স্টপ কক ছেড়ে দিবা, ছেড়ে দিলে পরে জলটা আস্তে আস্তে বেরিয়ে গেল, যখনই একদম জল শেষ হয়ে গেল তেল চলে আসলো, তখন স্টপ কক বন্ধ করে তেলটাকে অন্য পাত্রে সংগ্রহ করে নিলে। তাহলে খুব সহজেই বলবে যে পৃথকীকৃত ফানেলের সাহায্যে আমরা অমিশ্রণীয় দুটি তরলকে পৃথক করতে পারবো। তারপরে তার সাথে আরও মাথায় রাখবে যে ওই আকরিক থেকে লৌহকে পৃথক করতে, যেমন আকরিক তুমি গলাচ্ছ,
গলে মানে একদম এমন গলিয়ে ফেলেছো যেখানে দেখবা লাল টকটকে হয়ে গেছে লোহাটা, তরল হয়ে গেছে, তার উপরে দেখবা খাদ বা ধাতু মল জমেছে। সেই মলটাকে তুমি কি করবা? খুব সহজেই একটা মানে বলতে পারো যে চামচ মতো হোক, যাই হোক, খুন্তি হোক, সেগুলোর সাহায্যে কিন্তু পৃথক করতে পারবে। দেখো না যে আখের রস বা খেজুরের রস যখন জাল দেয়, যারা গ্রাম অঞ্চলে আসো তোমরা দেখবা যে ওপরে কি খাদ বা তোমাকে গাদ জমে। সেই গাদটাকে কি দেখো না যে ছাঁকনি বা তোমার ওই চামচ দিয়ে ছেঁকে আলাদা করে দেয়। সেইটাই কিন্তু এখানে বলা হচ্ছে যে আকরিক থেকে লৌহকে পৃথক করার জন্য আমরা কি করব? আমরা কিন্তু স্তরে, স্তরে আমরা তোমার ওই স্তরে, স্তরে পৃথক করতে পারবো। জল ও তেলের মিশ্রণকেও কিন্তু আমরা স্তরে, স্তরে বা পৃথকীকৃত ফানেলের সাহায্যে পৃথক করতে পারবো। বলো এবার লবণ আর কর্পূরের একটা মিশ্রণ রয়েছে। একটা পাত্রে লবণ আর কর্পূর রয়েছে। লবণের গুঁড়ো আর কর্পূরের গুঁড়ো দুটোই তো একসঙ্গে মিশে যাবে দেখে হাত দিয়ে বা তুমি হচ্ছে চেলে কিন্তু সহজে পৃথক করতে পারবা না। তাই তোমাকে কি এপ্লাই করতে হবে? তোমাকে কিন্তু ঊর্ধ্বপাতন প্রক্রিয়া এপ্লাই করতে হবে। কারণ ঊর্ধ্বপাতনের সাহায্যেই তুমি তো জানো যে কর্পূরকে তাপ দিলে পরে সরাসরি গ্যাসে চলে যায় আর নিচে লবণ পড়ে থাকবে, তাই না? ভালো করে বোঝো। দেখো এখানে এই যে পাত্রে কি রয়েছে, এই যে তোমার হচ্ছে লবণ আর কর্পূরের মিশ্রণ, যেই না তুমি তাপ দিচ্ছ কর্পূর ওপরে চলে যাচ্ছে, মানে গ্যাস হয়ে ওপরে জমা হচ্ছে আর নিচের দিকে ওটা থেকে যাচ্ছে, লবণ থেকে যাচ্ছে। তাহলে খুব সহজেই বলবা যে দাদা লবণ আর কর্পূরের মিশ্রণকে আমরা খুব সহজেই ঊর্ধ্বপাতনের সাহায্যে কিন্তু পৃথক করতে পারবো। এবার দেখে নাও কিছু ঊর্ধ্বপাতনশীল কঠিন পদার্থ কোনগুলো? অ্যামোনিয়াম ক্লোরাইড, ন্যাপথলিন, অ্যানথ্রাসিন, তারপরে কর্পূর, এগুলো সবই কিন্তু ঊর্ধ্বপাতনশীল কঠিন পদার্থ। চলে আসো, চলে আসো। এবার দেখো যে কালো কালিতে উপস্থিত রঞ্চক কণাকে তুমি কিভাবে পৃথক করবে? রঞ্চক কণার বর্ণকে, রঞ্চকের বর্ণকে দেখো আগেরটাই আমরা দেখেছিলাম যে নীল কালো কালি থেকে রঙিন উপাদানকে মানে রঙকে, মানে যেখানে জল হচ্ছে ডাই ছিল সেই জলটাকে বাদ দিয়ে শুধু রঙকে আমরা কি করে পৃথক করব? এবার ওই রঙের মধ্যেই রয়েছে রঞ্চক কণা, মানে রঙের মধ্যেই বিভিন্ন বলতে পারো যে বর্ণ রয়েছে। ধর এই রঙের মধ্যে কি থাকে, যেমন দেখো না যে হচ্ছে তিনটে রঙই হচ্ছে প্রধান রঙ, যেটা মিলিয়ে 7টি রঙ তৈরি হয়। তা তোমার এই যে রঙের মধ্যে যে লাল নীল হলুদ যা কিছুই থাকুক না কেন তাদেরকে পৃথক করার জন্য আমাদেরকে কিন্তু এই যে তোমার হচ্ছে ক্রোমাটোগ্রাফি পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। কি অ্যাপ্লাই করবে? ক্রোমাটোগ্রাফি, মাথায় রাখবে। এই ক্রোমাটোগ্রাফি পদ্ধতির সাহায্যে কিন্তু আমরা কালো কালিতে উপস্থিত তোমার হচ্ছে যে রঙের বর্ণ, বিভিন্ন বর্ণ, সেই বর্ণকে আমরা পৃথক করব। কেমন? আচ্ছা, এখানে কিছু নেই, চলে আসো এই জায়গাটায়। দেখো কি বলছে যে দেখো এই যে ক্রোমাটোগ্রাফির সাহায্যে কিন্তু আমরা রঞ্চক উপাদানগুলোকে পৃথক করতে পারি। আর গ্রিক ভাষায় ক্রোমা শব্দের অর্থ হচ্ছে রং। এই কৌশলটি প্রথম রঙের পৃথকীকরণের জন্য ব্যবহৃত হয়েছিল, সেই জন্য এর নাম হয়েছে ক্রোমাটোগ্রাফি। কেমন? আর এখানে দেখে নাও যে আমরা আরও কিছু কাজে কিন্তু ক্রোমাটোগ্রাফি ব্যবহার করতে পারি। রক্ত থেকে ড্রাগকে পৃথক করতে গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। হ্যাঁ, রঞ্চকে অন্তর্গত বর্ণকে পৃথক করতে, প্রাকৃতিক রং থেকে রঞ্চক কণাকে পৃথক করতে, রক্ত থেকে ড্রাগকে পৃথক করতে, এই সব ক্ষেত্রে কিন্তু আমরা ক্রোমাটোগ্রাফি পদ্ধতিটা ব্যবহার করব। দেখো বলছে মিশ্রণীয় দুটি তরলকে তুমি কিভাবে পৃথক করবে? বলো মিশ্রণীয় দুটি তরল কি? যেমন অ্যাসিটোন আর জল। এই অ্যাসিটোন আর জল মেশালে এটা মিশ্রণীয় তরল হলো, তাদেরকে পৃথক করার জন্য আমাদের পাতনকে সাহায্য নিতে হবে। পাতনের সাহায্যে আমরা মিশ্রণীয় দুটি তরলকে পৃথক করতে পারবো। কেমন? এবার যদি তোমাকে বলি যে এমন দুটো মিশ্রণীয় তরল নিয়েছো যাদের স্ফুটনাঙ্কের পার্থক্য 25 কেলভিনের কম, তাদেরকে তুমি কি করে পৃথক করবে? তাদের পৃথক করার জন্য তোমাকে আংশিক পাতন প্রক্রিয়া ব্যবহার করতে হবে। মাথায় থাকবে যে দুটো মিশ্রণীয় তরলকে পৃথক করার জন্য আমাদের পাতন অ্যাপ্লাই করতে হবে। আর যদি বলে এমন দুটো মিশ্রণীয় তরল যাদের স্ফুটনাঙ্কের পার্থক্য 25 কেলভিনের কম, তাদেরকে পৃথক করার জন্য আংশিক পাতন প্রক্রিয়া তোমাকে অ্যাপ্লাই করতে হবে। যেমন তুমি দেখো যে বায়ুতে যে বিভিন্ন গ্যাস রয়েছে, বায়ুতে বিভিন্ন গ্যাস, তাদেরকে পৃথক করার জন্য তুমি কি করবে? বলবে দাদা যে এদেরকেও কিন্তু পৃথক করার জন্য 1 মিনিট দেখে নাও যে আংশিক পাতন প্রক্রিয়া আমাদের সাহায্য মানে অ্যাপ্লাই করতে হবে বা হচ্ছে পৃথক করতে হবে। ঠিক আছে? আংশিক পাতন প্রক্রিয়ার সাহায্যে। দেখো কি করবে প্রথমে? বায়ুকে তুমি প্রথমে চাপ বাড়াবে এবং তাপমাত্রা কমিয়ে সংকুচিত বা শীতল করবে। তারপরে যে তরল বায়ু হলো সেই তরল বায়ুকে আংশিক পাতন স্তরে ধীরে ধীরে তাপ দিতে হবে। তাপ দিয়ে তারপর বিভিন্ন উচ্চতা থেকে গ্যাসগুলোকে আলাদা করতে হবে। যেমন দেখো এই যে ধরো বাতাসের মধ্যে কি থাকে? অক্সিজেন থাকে, আর্গন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড থাকে। তো তাদেরকে তোমাকে পৃথক করতে গেলে তোমাকে কি করতে হবে? প্রথমে
চাপ বাড়াতে হবে, তাপমাত্রা কমাতে হবে, তাই না? তাপমাত্রা কমিয়ে চাপ বাড়িয়ে সেটাকে তরল করতে হবে এবং সেই তরল বায়ুকে আংশিক পাতনের স্তরে পৃথক করবে। দেখো যার স্ফুটনাঙ্ক যত বেশি হবে সে কিন্তু আগে তরল হয়ে যাবে। দেখো এখানে তুমি বলবা নাইট্রোজেনের স্ফুটনাঙ্ক সবথেকে কম -196, আর্গনের একটু বেশি নাইট্রোজেনের থেকে -186, অক্সিজেনের একটু বেশি আর্গনের থেকে -183। কার্বন ডাই অক্সাইডের কথা যদি বলি, কার্বন ডাই অক্সাইডের হচ্ছে -78, ঠিক আছে? তাহলে তুমি হচ্ছে তাহলে কার স্ফুটনাঙ্ক বেশি? কার্বন ডাই অক্সাইডের স্ফুটনাঙ্ক বেশি, তাই না? তাহলে তুমি কিন্তু যদি বায়ুকে শীতল করো তাহলে কিন্তু সবার প্রথমে কার্বন ডাই অক্সাইড তোমার হচ্ছে তরল হবে, তারপরে অক্সিজেন, তারপরে আর্গন, সবার শেষে নাইট্রোজেন। মানে যার স্ফুটনাঙ্ক কম সে সবার দেরিতে তোমার হচ্ছে তরল হয় বলতে পারো, ঠিক আছে? তাহলে এখানে আমি তোমাকে এটা যদি বলি যে এই যে তোমার হচ্ছে বায়ুর মধ্যে যে মৌলগুলো রয়েছে অক্সিজেন, আর্গন, নাইট্রোজেন, এইগুলোকে তাদের স্ফুটনাঙ্কের ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়। তাহলে সবার প্রথমে নাইট্রোজেন হবে, তারপরে আর্গন হবে, তারপরে অক্সিজেন হবে। বিষয়টা বুঝতে পারছো? এই তিনটের মধ্যে অক্সিজেনের স্ফুটনাঙ্ক সবথেকে বেশি। মাইনাস আছে, সংখ্যা কম বলে মনে করো না যার সংখ্যা কম সে তার স্ফুটনাঙ্ক কম, তা সেটা নয় কিন্তু বস, ঠিক আছে? মাইনাস চিহ্ন আছে সেই জন্য দেখবা কিন্তু ভালো করে। আচ্ছা, এটা তো জানোই যে বাতাসে হচ্ছে তোমার কোনটা কি পরিমাণে থাকে। অক্সিজেন থাকে 20.9 বা 21%, আর 78% তোমার নাইট্রোজেন থাকে, কেমন? আচ্ছা, চলে আসো। দেখো এইটা যেটা বলছিলাম যে বায়ুতে উপস্থিত গ্যাসগুলোকে তাদের স্ফুটনাঙ্কের ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে সবার প্রথমে নিবা হচ্ছে ঊর্ধ্বক্রমে নাইট্রোজেন, আর্গন, অক্সিজেন এবং তারপরে কার্বন ডাই অক্সাইড নিতে পারো। আর বায়ু শীতল করলে কোন গ্যাসটি প্রথমে তরল হবে? বায়ু শীতল করলে সবার প্রথমে তোমার কিন্তু হচ্ছে কার্বন ডাই অক্সাইড শীতল হবে, কিন্তু অপশন অনুযায়ী দেখো এখানে তোমার হচ্ছে কি কি আছে। এখানে এই তিনটের মধ্যে কিন্তু অক্সিজেন উত্তর হবে। আর্গন, অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে অক্সিজেন উত্তর হবে। আচ্ছা, এবার চলে আসো যে আমরা কিভাবে অশুদ্ধ কপার সালফেটের নমুনা থেকে বিশুদ্ধ কপার সালফেটকে পৃথক করবো। দেখো সিম্পল ব্যাপার, মাথায় রাখবে যে কেলাসন পদ্ধতির সাহায্যে। কি বললাম? কেলাসন পদ্ধতির সাহায্যে কিন্তু তুমি অশুদ্ধ কপার সালফেট থেকে বিশুদ্ধ কপার সালফেটকে পৃথক করতে পারবে। আরও দেখে নাও, যেমন এই সমুদ্রের জল থেকে প্রাপ্ত লবণের বিশুদ্ধীকরণের ক্ষেত্রে কেলাসন পদ্ধতি ব্যবহৃত হয়। ফিটকিরি বা ফটকিরির অশুদ্ধ নমুনা থেকে বিশুদ্ধ মানে বিশুদ্ধ ফটকারি পেতে আমাদের কেলাসন পদ্ধতি ব্যবহার করা হয়, কেমন? মাথায় রাখবে। আচ্ছা, এখান থেকে প্রশ্ন কি বলছে দেখো, দুটো মিশ্রণীয় তরল যেমন পেট্রোল এবং তোমার হচ্ছে কেরোসিনের মিশ্রণ যাদের স্ফুটনাঙ্কের পার্থক্য 25 ডিগ্রি সেলসিয়াসের বেশি, এদেরকে কিভাবে তুমি পৃথক করবে? দেখো 25 ডিগ্রি সেলসিয়াস আর 25 ডিগ্রি সেলসিয়াসের বেশি বলেছে, তাই না? কেলভিন নয়। তাহলে তোমাকে এখানে পাতন ব্যবহার করতে হবে, ঠিক আছে? পাতনের সাহায্যে। বলছে পৃথকীকরণের সাধারণ কৌশলগুলো কি? বলে দাও যে তোমার হচ্ছে দই থেকে মাখনকে তুমি ঘূর্ণায়নের সাহায্যে পৃথক করবে, লবণ থেকে কর্পূরকে ঊর্ধ্বপাতনের সাহায্যে, সমুদ্রের জল থেকে লবণকে কেলাসন পদ্ধতির সাহায্যে পৃথক করবে, তাই না? এবার ভৌত রাসায়নিক পরিবর্তনটা দেখো যে ভৌত ধর্মর মধ্যে কি রয়েছে, যেমন বর্ণ, কাঠিন্য, দৃঢ়তা, তারল্য, ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এগুলো সবই কিন্তু ভৌত ধর্ম। আর দহনটা কিন্তু রাসায়নিক ধর্ম, ঠিক আছে? যদি ধরো তোমার পরীক্ষায় এরকম প্রশ্ন দিতে পারে যে বর্ণ, দৃঢ়তা, তারল্য, দহন, এর মধ্যে কোনটি রাসায়নিক ধর্মকে মানে নির্দেশ করে বা রাসায়নিক ধর্মকে বোঝায়, তখন কিন্তু দহন সঠিক উত্তর হবে। বিষয়টা বুঝতে পারছো? দেখো, আর তোমাকে তো আগের দিন মানে প্রথম ক্লাসে বলেইছিলাম যে ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন কি। ভৌত পরিবর্তনে পদার্থকে আগের অবস্থায় এমন একটা পরিবর্তন যেখানে নতুন কিছু তৈরি হয় না, ওটাকে চাইলে আমরা আগের অবস্থায় নিয়ে যেতে পারি। আর রাসায়নিক পরিবর্তন মানে যেখানে হচ্ছে একদম সম্পূর্ণভাবে নতুন হচ্ছে তোমার হচ্ছে পদার্থ তৈরি হয়, যেটাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া যায় না, তাই না বস? তা এখানে দেখে নাও। আচ্ছা, এখানে দেখে নাও, এটা মাথায় রাখবে যে দহন একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ, ঠিক আছে? যে রাসায়নিক পরিবর্তনে পদার্থের রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটে, আমরা নতুন কিছু পদার্থ পাই, কেমন? আর যদি মোমবাতির দহন বলে, দেখো মোমবাতির দহন কিন্তু ভৌত রাসায়নিক উভয় ধর্মকেই নির্দেশ করে। কারণ যখন মোমবাতি জ্বলে তখন দেখবা মোমবাতি কিছুটা পুড়ে উবে যায়, আর কিছু কিন্তু গলে নিচে তরল হয়ে জমা হয়, আবার সেটা শক্ত হয়ে যায় কিন্তু, তাই না? তাই বলবা মোমবাতি কিন্তু ভৌত রাসায়নিক উভয় ধর্মকেই নির্দেশ করে। এখানে দেখে নাও যে গাছ কাটা, বলো গাছ কাটলে কি নতুন কিছু পাওয়া গেল? নতুন কিছু কিন্তু পাওয়া গেল না, তাহলে এটা একটা ভৌত পরিবর্তনের উদাহরণ। গরম কড়াইয়ে মাখন গলানো, মাখন গলিয়ে আমরা তরল করলাম, তাতে কি নতুন কিছু তৈরি হলো? হলো না। সেটাকে আবার ঠান্ডা করে আগের শক্ত দলা মাখন বানাতে পারি, তাহলে এটাও ভৌত
পরিবর্তন। আলমারিতে মরিচা পড়া, জং ধরেছে, সেই জংকে আমরা আগের মতো লোহা বানাতে পারবো না, তাহলে এটা একটা রাসায়নিক পরিবর্তনের উদাহরণ, তাই না? তারপরে জলের স্ফুটনাঙ্ক এবং বাষ্পায়ন, এটা ভৌত পরিবর্তনের উদাহরণ। জলের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করা, বলো এটা কি হবে? বলবা দাদা। জলের মধ্যে তড়িৎ প্রবাহ চালনা করে যদি জলকে হাইড্রোজেন আর অক্সিজেনে বিশ্লেষিত করা হয়, তাহলে এটা কিন্তু রাসায়নিক পরিবর্তনের উদাহরণকে বোঝাচ্ছে। জলে সাধারণত লবণ দ্রবীভূত করা, জলে লবণ মিশিয়ে দিলাম, এটা কিন্তু এক ভৌত পরিবর্তন। কাঁচা ফল দ্বারা স্যালাড তৈরি করা, এটাও ভৌত পরিবর্তন। কাগজ বা কাঠের দহন, দেখো দহন মানেই তো বুঝে গেছো রাসায়নিক পরিবর্তন হবে, তাই না? আচ্ছা, চলে আসো তারপরে দেখো যে বিশুদ্ধ পদার্থ কয় প্রকার। দেখো বিশুদ্ধ পদার্থকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। কটি ভাগে? দুটো ভাগে ভাগ করা হয়েছে। কেমন? তা এখানে দেখো মৌল বিষয়টা বোঝো, আর যৌগ দেখো আমরা তো প্রথম দিনই পড়ে এসেছি যে মৌল আর যৌগ বিষয়টা কি, সেটা আমরা দেখব। তার মধ্যে তুমি এটা মাথায় রাখবে যে একজন বিজ্ঞানী যার নাম রবার্ট বয়েল 1661 খ্রিস্টাব্দে তিনি প্রথম মৌলিক বা উপাদান শব্দটি ব্যবহার করেছিল। গুরুত্বপূর্ণ, মাথায় রাখো যে রবার্ট বয়েল 1661 খ্রিস্টাব্দে প্রথম মৌলিক অর্থাৎ উপাদান শব্দটি ব্যবহার করেছিল। আরেকজন বিজ্ঞানী যার নাম অ্যান্টোনিও লরেন্ট ল্যাভোইসিয়ার, তিনি সর্বপ্রথম মৌলের সংজ্ঞা প্রদান করেন। তাহলে এটা কিন্তু দুটো আলাদা, এক রয়েছে মৌলিক বা উপাদান, আর একটা রয়েছে মৌলের সংজ্ঞা। মৌলিক শব্দটা ব্যবহার করেছিল রবার্ট বয়েল 1661-তে, আর মৌলের সংজ্ঞা প্রদান করেছিল ল্যাভোইসিয়ার। তিনি কি বলেছিল? দেখো তিনি বলেছিল যে পদার্থের মূল রূপ যাকে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে সরলতম পদার্থে বিয়োজিত করা যায় না, সেটাই হচ্ছে মৌল। কেমন? মৌলের মধ্যে ধাতু, অধাতু, ধাতু কল্প এগুলো রয়েছে। দেখো ধাতু সম্পর্কে দেখে নাও, তুমি তো জানোই যে ধাতু উজ্জ্বল চকচক করে। ধাতু কেমন দেখতে হয়? ধূসর বা সোনালী হলুদ বর্ণের দেখতে হয়। ধাতু তাপ ও তড়িতে সুপরিবাহী। ধাতু প্রসারণশীল মানে কি বোঝায়? গুরুত্বপূর্ণ, বলো। প্রসারণশীল মানে টেনে লম্বা তারে পরিণত করা যায়। আর নমনীয়তা ধর্ম কি বোঝায়? যে তুমি পিটিয়ে পাতলা পাত বানাতে পারবা। আর উচ্চনাদ মানে আঘাত করলে টং টং করে শব্দ হবে, তাই না? ধাতু কোনগুলো? সহজেই বলবা, সোনা, রূপা, তামা, লোহা, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো সবই হচ্ছে ধাতু। পারদও একটা ধাতু, কিন্তু এটা একটা তরল ধাতু, যেটা ঘরের উষ্ণতায় তরল অবস্থায় থাকে। অধাতুর কথা যদি বলি, সঙ্গে সঙ্গে বলবো দাদা, অধাতু ওই বর্ণহীন, ঠিক আছে? নির্দিষ্ট কোনো রং ঠঙের হয় না, বর্ণহীন। অধাতু তাপ ও তড়িতের কুপরিবাহী। অধাতু অনুজ্জ্বল হয়, চকচক করে না। আর অধাতুকে টং টং করলে আওয়াজ করে না, মানে ঠক ঠক, মানে অধাতুকে আঘাত করলে পরে আওয়াজ করে কি? করে না। মানে সেরকম একটা লোহার মতো যে একটা উচ্চ নাদি, সেরকম কিন্তু আওয়াজ নেই। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? অধাতুর মধ্যে বলবো হাইড্রোজেন, অক্সিজেন, তারপরে তোমার হচ্ছে কি আয়োডিন, কার্বন, তারপরে হচ্ছে ব্রোমিন, ক্লোরিন, এগুলো সবই কিন্তু অধাতুর উদাহরণ। এবার কিছু কিছু মৌল আছে যেগুলো ধাতু অধাতুর মাঝামাঝি ধর্ম বর্তমান, তাদেরকেই ধাতুকল্প বলে। বোরন, সিলিকন, জার্মেনিয়াম, এই তিনটে নাম মাথায় রেখো। বোরন, সিলিকন, জার্মেনিয়াম, এরা হচ্ছে ধাতুকল্প, ঠিক আছে? আর সাথে দেখে নাও, আচ্ছা এখান থেকে দেখে নাও, এখান থেকে একটা জিনিস মাথায় রাখবে যে পারদ আমরা দেখেছিলাম কি? পারদ হচ্ছে তরল ধাতু, ঠিক আছে? আর এই ব্রোমিন হলো তরল অধাতু। দেখো সাধারণত তোমার এই অধাতুগুলো না হয় কঠিন, না হলে গ্যাসে, এই দুই অবস্থায় থাকে, তরলে কিন্তু থাকে না। কিন্তু এই ব্রোমিন একমাত্র এমন ধাতু, এমন অধাতু যে কিনা তরল অবস্থায় থাকে। বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা দেখো, এখনো পর্যন্ত আমরা 100টির বেশি মৌল সম্পর্কে জানতে পেরেছি, যার মধ্যে 92টা প্রকৃতি থেকে পাওয়া, বাকিগুলো মানুষ সৃষ্টি করেছে। 108টা মতো মৌল জানি আমরা, তাই না? পর্যায় সারণী পড়লেই বলতে পারবা। যার মধ্যে 11টি মৌল ঘরের উষ্ণতায় গ্যাসীয় অবস্থায় থাকে। কতগুলো? গুরুত্বপূর্ণ, 11টি মৌল ঘরের উষ্ণতায় গ্যাসীয় অবস্থায় থাকে। আর এই দেখো পারদ ও ব্রোমিন, এই মৌল দুটি ঘরের উষ্ণতায় তরল অবস্থায় থাকে, যেখানে পারদ ধাতু আর ব্রোমিন হলো অধাতু। তাহলে ব্রোমিন অধাতুটা ঘরের উষ্ণতায় তরল অবস্থায় পাওয়া যায়। আর গ্যালিয়াম আর সিজিয়াম, এই মৌল দুটিকে তুমি যদি ঘরের উষ্ণতা থেকে একটু বেশি উষ্ণতা দাও, যদি 303 কেলভিন উষ্ণতায় আনো, তাহলে এটা কিন্তু তরল অবস্থায় পাবে। দেখো যৌগ মানে তো আমরা পড়ে নিয়েছি যে দুই বা তার বেশি মৌল পরস্পর একটা নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়ে তোমার এই যৌগ গঠন করে। কেমন? আচ্ছা এই কাজটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, এই কাজ থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, একটু শুনে নাও। দেখো যদি আমরা লোহার চূর্ণের সাথে সালফার যোগ করি, তাহলে সেটা কি তৈরি হয়? সেটা একটা মিশ্রণ তৈরি হয়। কি তৈরি হয়? মিশ্রণ, মানে লোহার গুঁড়োর সাথে সালফার পাউডার যোগ করলে সেটা মিশ্রণ তৈরি হলো। এবার এই লোহার গুঁড়োর সাথে সালফার পাউডারটা যোগ করে তুমি প্রচণ্ড হিট বা প্রচণ্ড তাপ দিলে, তাহলে সেটা কিন্তু মিলে একটা যৌগ তৈরি হয়ে যাবে। কি তৈরি হবে? যৌগ তৈরি হয়ে যাবে। আচ্ছা এখান থেকে প্রশ্নটা এইরকম কনসেপচুয়াল, এইরকম হবে। দেখো আমি বলছি যে আমরা কি দেখলাম যে লৌহের চূর্ণর সাথে সালফার যদি মিশাই, তাহলে
মিশ্রণ তৈরি হচ্ছে, তাই তো। এবার এই মিশ্রণের সাথে যদি আমরা লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যোগ করি তাহলে কোন গ্যাস নির্গত হবে? হাইড্রোজেন গ্যাস নির্গত হবে। কি বললাম মাথায় রাখো, ভালো পয়েন্ট, পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন হবেই, ঠিক আছে। আবার বলছি, লৌহ ও সালফার যোগ করে একটা মিশ্রণ পেলাম, যেখানে কোনো তাপ ঠাপ দিচ্ছি না, জাস্ট মেশালাম। তার সাথে যদি আমরা লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যোগ করি সেই মিশ্রণের সাথে, সেখান থেকে হাইড্রোজেন গ্যাস বেরোবে। আর যদি তুমি এই যে লৌহ আর সালফারের পাউডারটা মিশিয়ে প্রচণ্ড তাপ দিয়ে তুমি কি করলে, প্রচণ্ড তাপ দিয়ে যে তুমি হচ্ছে যে যৌগটা তুমি পেলে, তাপ দিলে কিন্তু এবার এটা মিশ্রণের যৌগ হয়ে যাবে, যৌগ পাবো। এবার সেই যৌগের সাথে যদি তুমি লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করো তাহলে কিন্তু তোমার ওই হাইড্রোজেন সালফাইড গ্যাস নির্গত হবে। দেখো নিচে লেখা আছে। হ্যাঁ, দেখো ১ নম্বর দল যারা ছিল তারা শুধু কি করেছিল, ওই তোমার হচ্ছে সালফার আর লৌহের চূর্ণ মিশ্রিত করেছিল, তারা তার সঙ্গে আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করেছে, যেই দেখলো বর্ণহীন, গন্ধহীন এবং দাহ্য গ্যাসটি পাওয়া গেছে, সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। আর ২ নম্বর দল যারা ছিল, যারা ওই তোমার হচ্ছে যৌগ মানে লৌহ চূর্ণ আর ওই তোমার হচ্ছে কি সালফার এর মানে প্রচণ্ড তাপ দিয়ে যে যৌগটা পেলো, তার সঙ্গে যদি সে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করেছিল, সেখান থেকে তারা হাইড্রোজেন সালফাইড গ্যাস পেয়েছে। আর হাইড্রোজেন সালফাইড হলো একটি পচা ডিমের গন্ধযুক্ত একটা বর্ণহীন গ্যাস, গুরুত্বপূর্ণ মাথায় রাখবে। হাইড্রোজেন সালফাইড হলো পচা ডিমের বর্ণযুক্ত একটা গন্ধহীন গ্যাস। এখান থেকে আর তেমন কিছু নেই, যেটা গুরুত্বপূর্ণ ছিল সেটা বলে দিলাম, তেমন কিছু নেই, শুধু এই ছকটা অবশ্যই পড়বা, অবশ্যই পড়বা। এখান থেকে কিন্তু বিবৃতি সিদ্ধান্তর মতো করে প্রশ্ন আসবে, কেমন। দেখো মিশ্রণ সম্পর্কে একটু বলে দিই আগে, শোনো যে মিশ্রণ হলো মৌল বা যৌগের সাধারণভাবে মিশে মিশ্রণ তৈরি করে এবং নতুন কোনো যৌগ তৈরি হয় না। সিম্পল ব্যাপার দাদা, জাস্ট মিশে গেছে, কোনো নতুন যৌগ তৈরি হয়নি, তাই না। আর মিশ্রণের সংযুতি বিভিন্ন হতে পারে। দেখো সংযুতি মানে কি, একটা মিশ্রণের মধ্যে যে দ্রাবক থাকে না, সেটা কিন্তু কম বেশি হতে পারে, তাই না বস। যেমন আমি বললাম যে তোমার হচ্ছে জলের মধ্যে হচ্ছে তুমি কি করেছো, চিনি মিশিয়েছো, তাহলে জলের মধ্যে চিনি মেশালেও তো সেটা একটা মিশ্রণ। এবার সেই চিনির পরিমাণটা কম বেশি হতে পারে, একটু কম মেশালে পরে কম চিনি হবে, মানে একটু বেশি মেশালে বেশি হবে। তাই বলতে পারো যে মিশ্রণের সংযুতি বিভিন্ন হতে পারে, কম বেশি হতে পারে। মিশ্রণের উপাদান পদার্থগুলো ধর্ম বর্তমান থাকে, অবশ্যই। একটা মিশ্রণের মধ্যে যে পদার্থ ও উপাদানগুলো রয়েছে, যেমন জলে চিনির মধ্যে জলের ধর্ম যা, চিনির ধর্ম তাই, এদের ধর্ম কিন্তু পরিবর্তন ঘটবে না, ঠিক আছে। আর কি দাদা, আর উপাদানগুলোকে সহজে ভৌত পদ্ধতির সাহায্যে কিন্তু পৃথক করা যায়। তুমি বাষ্পায়নের মতো ভৌত পদ্ধতির সাহায্যে জল আর চিনির মিশ্রণকে পৃথক করে ফেলতে পারলে, তাই না। দেখো যৌগের ক্ষেত্রে দেখো, যৌগের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে মৌলগুলো বিক্রিয়া করে নতুন যৌগ তৈরি করে, যেমন তোমাকে বললাম হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস, দুটো গ্যাস একটা নির্দিষ্ট অনুপাতে মিশে কিন্তু জল তৈরি করে ফেললো, তাই না। মানে একটা নতুন কিছু তৈরি হলো, দুটো গ্যাস ছিল তারা মিশে একটা নির্দিষ্ট অনুপাতে মিশে একটা জল তরল তৈরি হয়ে গেল। তাই আমরা বলবো যে মৌলগুলো তোমার বিক্রিয়া করে, এখানে কিন্তু বিক্রিয়া ঘটেছে, রাসায়নিক বিক্রিয়া, তাই না বস, বিক্রিয়া করে নতুন যৌগ তৈরি হয়। তারপর বলবা যে উৎপন্ন নতুন যে প্রত্যেকটি যৌগের সংযুতি সবসময় নির্দিষ্ট হবে, মানে যে জলটা উৎপন্ন হলো সেটা কিন্তু একটা নির্দিষ্ট অনুপাতে থাকবে, কখনোই হাইড্রোজেন বেশি হয়ে গেল অক্সিজেন কম হয়ে গেল, অক্সিজেন বেশি হয়ে গেল হাইড্রোজেন কম হলো, তাহলেই যে জল হবে সেটা কিন্তু নয়, তাই না বস। তারপরে দেখো বিভিন্ন বলছে উৎপন্ন নতুন পদার্থটির ধর্ম সম্পূর্ণ ভিন্ন হবে, একদম একদম, তাই না। হাইড্রোজেনের যে ধর্ম ছিল, অক্সিজেনের যে ধর্ম ছিল, আর জলের ধর্ম কি এক নয়, তাই আলাদা হবে, তাই না। আর উপাদানগুলোকে কেবল রাসায়নিক এবং তড়িৎ রাসায়নিক পদ্ধতির সাহায্যে পৃথক করা যায়। অবশ্যই তুমি জলকে কিন্তু তড়িৎ রাসায়নিক পদ্ধতির সাহায্যে কিন্তু সেখান থেকে হাইড্রোজেন আর অক্সিজেনকে আলাদা করতে পারো। এই ছিল তোমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। একটু ছোট্ট করে দেখবা, আরেকবার বলবো তা শুনে নাও, আরেকবার ছোট্ট করে বলে দিই, রিভিশন হয়ে যাবে, এখানেই সব আছে। চলো দেখো, আমরা আমাদের চারপাশে ৩ রকমের পদার্থ দেখতে পাই, কঠিন, তরল, গ্যাসীয়। কিছুকে বলছি বিশুদ্ধ পদার্থ, কিছুকে বলছি মিশ্রণ। দাদা বিশুদ্ধ পদার্থ ২ রকমের হয়, এক মৌল হয়, এক যৌগ হয়। মৌলকে ভেঙে সরলতম পদার্থে পরিণত করা যায় না, যেমন তামা, অক্সিজেন, লোহা, হাইড্রোজেন, পারদ, এগুলো মৌল। যৌগ হচ্ছে নির্দিষ্ট সংযুতি বর্তমান, মানে নির্দিষ্ট অনুপাতে রাসায়নিক বা তড়িৎ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে মৌলে বিভক্ত করা যায় যৌগগুলিকে, যেমন জল, মিথেন, তারপরে তোমার হচ্ছে চিনি, লবণ, এগুলো কিন্তু যৌগ। আর এই মৌল বা যৌগ দুটোই মিশ্রণের মধ্যে পড়ছে। মিশ্রণের কথায় যদি আসি দাদা, মিশ্রণের কি নির্দিষ্ট সংযুতি নেই, যে এই নির্দিষ্ট অনুপাতে এইটা আর এইটা মিশালে পরে তবেই সেটা মিশ্রণ হবে, এরকম কোনো নির্দিষ্ট সংযুতি নেই, তাই না। তাই বলবা যে
হচ্ছে মিশ্রণের নির্দিষ্ট সংযুতি নেই, এরা দুই রকমের হয়, এক সমসত্ব, এক অসমসত্ব। সমসত্ব মিশ্রণের অভিন্ন সংযুতি, ঠিক আছে, আলাদা আলাদা মানে অভিন্ন মানে কি, বলতে পারো যে দেখো এখানে সমসত্ব মিশ্রণের ক্ষেত্রে যে কোনো নির্দিষ্ট অনুপাতে মেশাতে হবে সেটা কিন্তু নেই, কিন্তু হ্যাঁ একটা এমন পজিশন আছে যেখানে যার থেকে আর বেশি, যেমন জলের মধ্যে তুমি লবণ মেশাচ্ছ, গুলিয়ে দিচ্ছ, সেটা গুলে যাচ্ছে, এবার এতটা পরিমাণে মেশালে পরে মানে তুমি এতটা বেশি মেশালে পরে তখন কিন্তু আর গুলবে না। তাই বলতে পারো যে সমসত্ব মিশ্রণের ক্ষেত্রে সংযুতি কিন্তু অভিন্ন, ঠিক আছে, বা বলতে পারো যে গঠন একই রকমের থাকে। আর অসমসত্ব মিশ্রণের ক্ষেত্রে কিন্তু ভিন্ন সংযুতি থাকে, বা বলতে পারো গঠন কিন্তু অসম থাকে, একই রকম নয়। উদাহরণের কথায় আসলে বলবা চিনি জলের দ্রবণ, তারপরে লবণে হচ্ছে তোমার জলীয় দ্রবণ, কার্বন ডাইঅক্সাইড সালফাইডের দ্রবণ, অ্যালকোহলের জলের দ্রবণ, এগুলো সবই সমসত্ব মিশ্রণ। আর অসমসত্ব মিশ্রণের মধ্যে বলবা বালি পাথর, তাই না, চিনি লোহা, এগুলো আর কি, তেল জল, এগুলো অসমসত্ব মিশ্রণ। কেমন? তা বুঝতে পারলে তো? যদি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু আমাকে জানাবা। আর কি বলো তো, দেখো অনেকে হয়তো অনেক জায়গায় বোঝোনি, এবার সামনাসামনি আসলে পরে কি হয়, তোমার সেই মানে সেই যেটা সংশয় থাকে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে বললে আমি কিন্তু সেটা আরও একবার ভালো ভালো করে বুঝিয়ে দিতে পারি। তাই বলছি, যারা আশেপাশে আছো তোমরা কিন্তু চলে আসতে পারো, আর নিচে নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো, কিভাবে আসবে না আসবে। সবাই ভালো করে পড়ো, রাখছি। জয় হিন্দ।